শাপলা চত্বর হত্যাকাণ্ডের প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। শুধু ঢাকাতেই ৩২ জনকে খুন, হুকুমের আসামি শেখ হাসিনা। মানুষ শুধু শাপলা চত্বরে মারা গেল, ট্রাকে করে ডেড বডি নিয়ে যাওয়া হলো, অনেককে গণকবর দেওয়া হলো, সেটাকে রং মাখা বলে মকারি করা হলো। তো সেগুলি আসলে জাতি এইসব হত্যাকাণ্ডের বিচার চায়। হাওরে আরেকটি বাঁধে ভাঙন, ৫ জেলায় পানির তলে ৫৮,০০০ হেক্টর জমির ফসল, প্রায় ৪ লাখ টন ধানের ক্ষতি। পছন্দের পদে থাকার আকাঙ্ক্ষা জনপ্রশাসনের কর্মকর্তাদের দুর্নীতিগ্রস্ত করে, ডিসি সম্মেলনের উদ্বোধনে প্রধানমন্ত্রী। কুমিল্লায় বিএনপি নেতাকে আটকের প্রতিবাদে থানা ঘেরাও, বাস টার্মিনালে অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা। ক্ষমতার অজুহাতে প্রকৃত সংস্কার থেকে সরে দাঁড়াচ্ছে বিএনপি, অভিযোগ এনসিপির। ফ্যাসিবাদের আলামত দেখছেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা। চাহিদার চেয়ে কোরবানিযোগ্য বাড়তি পশু আছে ২২ লাখ। ঢাকায় হাট বসছে ২৭টি, ডিজিটাল বেচাকেনায় থাকছে না কর। শুভেচ্ছা স্টার নিউজ প্রাইমের সঙ্গে রিশান মাহমুদ। শুনছিলেন শিরোনামগুলো, এই পর্যায়ে জানাবো বিস্তারিত। ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাযজ্ঞের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এতে শুধু ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এরই মধ্যে তদন্তের ৯০% কাজ শেষ, প্রতিবেদন দাখিল হচ্ছে ৭ জুন। মামলাটির হুকুমের আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে শাপলা চত্বরে জড়ো হয় লাখো মানুষ। দিনভর তাদের হটিয়ে দিতে নানা চেষ্টার পর রাতে বেপরোয়া হয়ে ওঠে পুলিশ। আলো নিভিয়ে চালানো হয় তাণ্ডব, তাতে ছত্রভঙ্গ হয় সমবেত জনতা। পুলিশি ওই বর্বরতার হতাহতের দাবি নাকচ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। তবে ২৪শে জুলাই অভ্যুত্থানের পর নতুন তদন্তে উঠে এসেছে সেই রাতের ভয়াবহ চিত্র। চিফ প্রসিকিউটর বলছেন, পরিকল্পিত সেই সহিংসতায় সংগঠিত হয়েছে হত্যাযজ্ঞ। তাতে শুধু ঢাকাতেই হত্যা করা হয়েছে অন্তত ৩২ জনকে। প্রায় ৩২ জনের তো আমরা মৃত ব্যক্তির তালিকাই পেয়েছি, যেটা এই শাপলা চত্বরে অন দ্য স্পট মারা গেছে ৩২ জন, নারায়ণগঞ্জে মারা গেছে, চট্টগ্রামে মারা গেছে। আমরা তো সব প্রমাণ পেয়েছি। ও রং মাখা তো কাউকে পাইনি, আমরা তো রক্ত মাখাই পেয়েছি সবাইকে। ওই সমাবেশ ঘিরে ঢাকার বাইরে চালানো হত্যাকাণ্ডের ঘটনাও যুক্ত হচ্ছে ট্রাইব্যুনালের মামলায়। এরই মধ্যে শেষ হয়েছে তদন্তের ৯০% কাজ। ৭ জুনের মধ্যেই প্রতিবেদন দাখিল হবে বলেও জানিয়েছেন তিনি। এটা হেফাজতের সদস্যদের যেখানে যেখানে ওই ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। শুধু সেই অংশটুকুন আমরা আনব, মানে যারা হেফাজতের সদস্য, যারা যেখানে ওই ঘটনাকে কেন্দ্র করে, শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে যাদেরকে সংগঠিত হয়েছে, সেটি আমি বলছি যে আমাদের নারায়ণগঞ্জে হয়েছে, চট্টগ্রামে হয়েছে, সেটা আমরা একই ঘটনার মধ্যে নিয়ে আসব। এই মামলায় গ্রেপ্তার রয়েছেন সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির সহ ৬ জন। এছাড়াও আসামি হতে পারেন রাজনীতিবিদ, পুলিশ, অর্থের যোগানদাতা সহ অন্তত ২৫ জন। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। বহুল আলোচিত শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলার তদন্ত নিয়ে আমরা আরও বিস্তারিত জানব। সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। জনাব আমিনুল ইসলাম, স্টার নিউজে আপনাকে স্বাগত। শুরুতে আপনার কাছে জানতে চাই, এই যে তদন্ত কার্যক্রম চলছে, ৭ জুন এই প্রতিবেদন প্রকাশ করা হবে, কতজন আসামি এবং তদন্তে কাদের নাম উঠে এসছে? ধন্যবাদ আপনাকে। আসলে ১৩ সালের ৫ই মে আমাদের যে দুঃখজনক ঘটনাটি ঘটেছিল, আমাদের হেফাজতে ইসলামের প্রায় অনেক লোক
তাদেরকে হত্যা করা হয়েছে। এটা আমাদের তদন্তকারী কর্মকর্তা প্রায় ৩২ জনের পরিচয় তারা শনাক্ত করতে পেরেছেন আমাদের শুধু শাপলা চত্বরে। তার বাইরে নারায়ণগঞ্জেও প্রায় ২০ জনের মতো নিহতের পরিচয় শনাক্ত করতে পেরেছে। ৫ জনের মতো চট্টগ্রামে নিহত হয়েছিল। তো সেই বিষয়গুলো আমরা ইতিমধ্যে শনাক্ত করা সম্ভব হয়েছে। আর আসামির সংখ্যা আমরা এই পর্যন্ত যাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি বা যাদের অপরাধ আমরা সম্পৃক্ততা পাচ্ছি, তাদের মধ্যে প্রায় ৩০ জনের মতো তাদের সংখ্যাটা ইতিমধ্যে দাঁড়িয়েছে। আর ইনভেস্টিগেশন চলছে, আমাদের প্রায় ৯০% ইনভেস্টিগেশনের কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। আশা করছি আমরা আগামী ৭ জুনের মধ্যে, জুন মাসের ৭ তারিখের মধ্যে তদন্ত রিপোর্ট আমরা সাবমিট করতে পারবো। আমাদের কিছু অবশিষ্ট তদন্ত কাজ, যেটা চট্টগ্রামে যে ঘটনাটা ঘটেছিল, সেই চট্টগ্রামের ইনভেস্টিগেশনটা আমাদের চলমান আছে। সেখানে আমাদের এই ইনভেস্টিগেশনের চট্টগ্রামের অংশটা সমাপ্ত হলে আশা করছি আমরা রিপোর্ট সমাপ্ত করে আমরা রিপোর্ট সাবমিট করতে পারবো। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে এই যে হুকুমের আসামি করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, পলাতকদের ব্যাপারে আসলে বিচার ব্যবস্থা কেমন গ্রহণ করা হবে সেটি নিয়ে কি পরিকল্পনা রয়েছে? উপস্থিত এবং পলাতক সকলের বিরুদ্ধে একই রকমের বিচার ব্যবস্থা। যারা সেখানে শেখ হাসিনা শুধু হুকুমের আসামি না, তার পরিকল্পনা এবং নির্দেশনার প্রেক্ষিতেই এই ঘটনাটা ঘটেছে এবং সেই কারণে এটা একটা সিস্টেমেটিক, ওয়াইড স্প্রেড এবং টার্গেটেড কিলিং ছিল। সেখানে তৎকালীন যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ ছিলেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ছিলেন, তাদের একটা যৌথ পরিকল্পনাতে এবং জয়েন্ট এন্টারপ্রাইজ ছিল। সেটার পরিকল্পনার প্রেক্ষিতে কিন্তু আপনি জানেন ৫ তারিখে দিনের বেলায় হত্যাকাণ্ড হয়েছে, রাতে হত্যাকাণ্ড হয়েছে, পরের দিন সকালে নারায়ণগঞ্জে হয়েছে, চট্টগ্রামে হয়েছে। তো এটি সম্পূর্ণরূপে একটা সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড অ্যাটাক ছিল এবং সেখানে তারা অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা। তো সেক্ষেত্রে যারা পলাতক, যারা বা গ্রেফতারাধীন আছে, সকলের বিচার একই প্রক্রিয়ায় হবে এবং সেখানে কোনো আলাদাভাবে কোনো ব্যবস্থা নাই, একই রকম। জনাব আমিনুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। বহুল আলোচিত শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলার তদন্ত নিয়ে আমরা বিস্তারিত জানছিলাম। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। বৃষ্টি ও উজানের ঢলে হাওরের ৫ জেলায় পানির নিচে ৫৮,০০০ হেক্টর জমির ফসল, এতে প্রায় ৪ লাখ টন ধানের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে এখনও ভাঙছে ফসল রক্ষা বাঁধ। বৈরী আবহাওয়া, বজ্রপাত এবং শ্রমিক সংকটে ধান কেটে ঘরে তুলতে পারছেন না কৃষক। এতে অনেক জায়গায় খেতেই পড়ছে স্বপ্নের ফসল। বৃষ্টি উজানের ঢলে একের পর এক ভাঙছে বাঁধ, হু হু করে ঢুকছে পানি, তলিয়ে যাচ্ছে ফসলের মাঠ। তাহিরপুরের শমশার বাঁধ ভাঙে শনিবার, নতুন করে ভেঙেছে বোয়ালা হাওরের বাঁধ। সব মিলে সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ ভেঙেছে ৫টি। পানিতে তলিয়ে থাকা ধান পচে নষ্ট হচ্ছে খেতেই। কৃষি বিভাগ বলছে পুরো জেলায় নষ্ট হয়েছে ১৮,০০০ হেক্টর জমির ধান। নিজে নিজে কাটি যাওয়াই কাটতে আর তো খাইতে আর মুনাইলে তো খাইমু গিলা খাইতে হইলে তো করতেইব, না করলে তো খাওয়া যাইতো না। সব আমার কাছে থলে আই ভর্তি ভাই আল্লাহর হাত দিয়া সরকারের কিন্তু সাহায্য করতে মানুষ আপনারা কিছু আই ভরতে। পরামর্শ হলো যে কৃষকরা যে সমস্ত ধান পাকা আছে সে ধানগুলো যাতে দ্রুত কর্তন করে ফেলে। আর আমরা পাশাপাশি সিদ্ধান্ত নিয়েছি যে এখানে যে অটো রাইস মিলগুলো আছে, সেই অটো রাইস মিলগুলোর সাথে যদি কৃষকরা যোগাযোগ করে তাহলে তারা ভিজা ধান কিনতে সম্মত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। নেত্রকোনার ১০ উপজেলায় পানির নিচে ১৮,০০০ হেক্টরের বেশি ধানি জমি, এর মধ্যে ১১,৫২২ হেক্টর হাওরে। এতে পুরোপুরি নষ্ট হয়েছে ৫,০০০ হেক্টরের ধান। হবিগঞ্জে তলিয়ে থাকা ১১,৩০০ হেক্টর জমির মধ্যে পুরোপুরি নষ্ট হয়েছে ৫,৬০০ হেক্টর জমির ফসল। এতে ক্ষতিগ্রস্ত ২০,০০০-এর বেশি কৃষক। এখন লোকসান কমানোর লড়াইয়ে রয়েছেন তারা। ধান তো নদীতে বাসায় জলে লেগে গেছে, যা ওই আনা হয়েছে, এখন আর বৃষ্টি লেগে বাঙাইতে হয় না, বুঝছেন? আন্না তো অনেক গেরাইতেছে, প্রতিদিনই পানি বাড়তেছে। মানে আগের দিন তাকে আটু পানি, পরের দিন ওই জায়গা বুক পানি। ধান কাটতে গিয়া অনেকে কাটতে পারতেছে, অনেকে আবার নিঃস্ব হইয়া পয়সা রয়েছে। একই অবস্থা কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম হাওরের। সেখানে ৯,০৪৫ হেক্টরের বোরো ধান হারিয়ে দিশেহারা কৃষক।
মৌলভীবাজারে এরই মধ্যে তলিয়েছে ২,৩৪৯ হেক্টর জমির ফসল। তবে ক্ষতির পরিমাণ আরও বাড়ার শঙ্কা কৃষি বিভাগের। এদিকে বুধবার পর্যন্ত উজান ও হাওড় অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় রয়েছে পরিস্থিতির আরও অবনতির শঙ্কা। সাদাত শাহেদ, স্টার নিউজ। জনপ্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করলে কি হয় সেটি এবারের নির্বাচনের জনরায়ে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের যে কোনো জায়গায় ও পদে কাজ করার মানসিকতা গড়ে তোলার আহ্বানও জানান তিনি। বলেন, দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করা হবে না। জনদুর্ভোগ লাঘব কিংবা সরকারি অনুদান, সামাজিক নিরাপত্তা কর্মসূচি অথবা চলমান উন্নয়ন প্রকল্প, মাঠ পর্যায়ের সব বিষয়ে সরকারের প্রতিনিধি হিসেবে যুক্ত থাকেন জনপ্রশাসনের কর্মকর্তারা। নেতৃত্বে থাকেন জেলা প্রশাসকগণ। তাদের নিয়েই শুরু হয়েছে 4 দিনব্যাপী সম্মেলন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসিদের ধন্যবাদ দিয়ে বলেন, জনপ্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করলে জনরায়ের প্রতিফলন ঘটে, সেটি এবারের নির্বাচনে প্রমাণিত হয়েছে। জনপ্রশাসন যদি সঠিকভাবে কাজ করে তাহলে অবশ্যই জনগণের রায় যে প্রতিফলিত হয় সেটি আপনারা প্রমাণ করেছেন 12 তারিখের নির্বাচনে। অপরদিকে যদি আপনাদেরকে কাজ করতে না দেওয়া হয় তাহলে কি হতে পারে সেটি আমরা 14, 18 বা 24-এ দেখেছি। আমি সেই ডিটেইলে গেলাম না। সততা, মেধা ও যোগ্যতাই হবে জনপ্রশাসনের নিয়োগের প্রথম শর্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পছন্দের পদে থাকার আকাঙ্ক্ষা জনপ্রশাসনের কর্মকর্তাদের দুর্নীতিগ্রস্ত করে। এ সময় দেশের যে কোনো জায়গায় ও পদে কাজ করার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান তিনি। শুধুমাত্র পদোন্নতি কিংবা নিজেদের পছন্দের জায়গায় পোস্টিংয়ের জন্য পেশাদারিত্বের সঙ্গে আপোষ করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সাময়িকভাবে হয়তো লাভবান হতে পারেন, তবে সেটি সার্বিকভাবে জনপ্রশাসনের দক্ষতা এবং নিরপেক্ষতার উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলে। দেশের যে কোনো স্থানেই যে কোনো সময় জনপ্রশাসনের যে কোনো পদে দায়িত্ব পালনের জন্য নিজেদেরকে দয়া করে মানসিকভাবে প্রস্তুত করে রাখুন। একটি সরকার যেরকম চিরস্থায়ী নয়, জনপ্রশাসনের কোনো পদ কারো জন্য চিরস্থায়ী নয়। সরকারি অফিসে যাতে সেবা প্রার্থীরা বিড়ম্বনায় না পড়ে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়ে সরকার প্রধান দুর্নীতির সাথে আপোষ না করার হুঁশিয়ারি দেন। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান পরিষ্কার, সেটি হচ্ছে আমরা কম্প্রোমাইজ করতে চাই না দুর্নীতির সাথে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। প্রয়োজনের অতিরিক্ত আইন কানুন ও জটিলতাকে অজুহাত হিসাবে আমরা ব্যবহার না করি। রোববার শুরু হওয়া ডিসি সম্মেলন চলবে 6 মে পর্যন্ত, যেখানে 498টি প্রস্তাব নিয়ে আলোচনা হবে। আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা এই ব্যাপারে বদ্ধপরিকর। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। কুমিল্লায় বিএনপি নেতাকে আটকের প্রতিবাদে থানা ঘেরাও করেছেন নেতাকর্মীরা। একই কারণে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেছেন এই পরিবহন শ্রমিকরা। দুপুরে শাসনগাছা এলাকা থেকে আটক করা হয় উপজেলা বিএনপি সভাপতি রেজাউল কায়ুমকে। এর প্রতিবাদে কোতোয়ালি ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন শতাধিক নেতাকর্মী। জানান, রেজাউলকে ছেড়ে দেওয়ার দাবি। পরে টার্মিনাল অবরোধের কারণে বন্ধ হয়ে যায় বাস চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ নিয়ে কুমিল্লা থেকে আমরা বিস্তারিত জানবো। যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ আল মারুফ। মারিফ, এই যান চলাচল এখন স্বাভাবিক হয়েছে কিনা, কি কারণে রেজাউল কায়ুমকে আটক করা হয়েছেন, কি বলছেন নেতাকর্মীরা? ধন্যবাদ। আমি প্রথমে জানিয়ে রাখি, রেজাউল করিমকে যে বিএনপি নেতা রেজাউল করিমকে যে 12টায়, আজ দুপুর 12টায় যে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য কুমিল্লার কোতোয়ালি থানায় আনা হয়েছে, এখন পর্যন্ত কিন্তু তাকে এই থানার এই আমার পাশের কক্ষটিতেই রাখা হয়েছে। এখন পর্যন্ত তাকে কী কারণে আটক করেছে বা কেন আটক করেছে, কোন অভিযোগের ভিত্তিতে তাকে আটক করেছে তেমন কিছুই আমাদেরকে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়নি। আর অপরদিকে যদি যান চলাচলের কথা বলি রিশান, এখন পর্যন্ত যান চলাচলের খবর যেটি জেনেছি, বিকেল পর্যন্ত
যে রেজাউল করিমের বলা চলে যে নেতাকর্মীরা যে অবরোধ করেছিল সেই অবরোধ তারা ছেড়ে দিয়েছে, যার কারণে শাসনগাছি এলাকা থেকে যে যান চলাচলের পরিস্থিতি সেটি বর্তমানে স্বাভাবিক আছে। তবে যদি একটু জানিয়ে রাখি, আমি যেই ক্যামেরার স্ক্রিনে যেটি দেখা যাচ্ছে যে থানা ফটকের পেছনে যাদের দেখা যাচ্ছে মূলত তারা হলো বিএনপি নেতা রেজাউল কাইয়ুমের তারা নেতাকর্মী, এবং তারা সেই যে দুপুর 12টায় এই ফটকে দাঁড়িয়েছে এখন পর্যন্ত কিন্তু তারা দাঁড়িয়ে আছে। এবং নেতাকর্মীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা একটি কথা বলছিলেন যে তাদের যে নেতা রেজাউল কাইয়ুম তার মুক্তির পরই কিন্তু তারা এই ফটকটি ছেড়ে যাবেন, এবং সেই যে তারা দাঁড়িয়েছেন এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে অনেকবার বলা হয়েছে, এবং থানার ফটকের ভিতরেও অনেক নেতাকর্মী তারা কিন্তু রয়েছে, এবং এখন পর্যন্ত কিন্তু কোনো নেতাকর্মীকে আমরা সরে যেতে দেখিনি বা যেতে দেখিনি। একটু যদি জানিয়ে রাখি, আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যে আমরা যেটি জেনেছি, আজ দুপুর 12টায় জেলা গোয়েন্দা পুলিশ এবং জেলা কোতোয়ালি মডেল থানার পুলিশের কয়েকটি টিম গিয়ে বিএনপির কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে তার বাসা থেকে একরকম বলা চলে যে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে আসে। এরপর থেকে কুমিল্লার যে শাসনগাছা বাস টার্মিনাল এবং শাসনগাছা বাস টার্মিনালের পর কুমিল্লার কোতোয়ালি থানা ঘেরাও করে নেতাকর্মীরা কিন্তু তাদের যে বিক্ষোভ, তাদের নেতাকে ছেড়ে দেওয়ার জন্য যে তাদের যে দাবি সেটি দাবি জানিয়ে আসছিল, এবং কিছুক্ষণ আগে যদিও সড়ক ছেড়ে দিয়েছে তারা এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে, তবে এখন পর্যন্ত থানাতে যেহেতু তিনি রয়েছেন তার সঙ্গে তার নেতাকর্মীরাও অবস্থান করছেন। তবে এখনও কী কারণে কোন অভিযোগের ভিত্তিতে তাকে আটকে রাখা হয়েছে সেটি কিন্তু এখনও নিশ্চিত করা যায়নি রিশান, যে কারণে আমরা জানাতে পারছি না। রিশান, কুমিল্লার কোতোয়ালি মডেল থানা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। মারুফ, আপনাকে ধন্যবাদ। ক্ষমতার অজুহাতে প্রকৃত সংস্কার থেকে সরে দাঁড়াচ্ছে বিএনপি, বরং দলটি ক্ষমতা ভোগ করতেই বেশি আগ্রহ দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন। একই অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর দিলারা চৌধুরী বলেছেন, জন আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে ক্রমশই ফ্যাসিবাদের দিকে এগিয়ে যাচ্ছে নির্বাচিত এই সরকার। রাজধানীতে এনসিপি আয়োজিত জাতীয় কনভেনশনে এসব অভিযোগ করেন তারা। 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়ে 12 মার্চ শপথ নেয় বিএনপি সরকার। এরই মাঝে 2.5 মাস পেরিয়েছে সরকারের মেয়াদ। বিরোধীদের অভিযোগ, ভোটের আগে জুলাই জাতীয় সনদ সহ রাষ্ট্র সংস্কারে ঐকমত্য কমিশনের নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের কথা বললেও বর্তমানে সে অবস্থান থেকে সরে এসেছে বিএনপি। এমন বাস্তবতায় এনসিপির উদ্যোগে করা জাতীয় কনভেনশনে সরকারকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করায় রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না, তারা ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায়। যে গণভোট হয়ে যাওয়ার পরে বিএনপি কোন বিষয়ে রাজি বা কোন বিষয়ে নারাজি নিমরাজি সেটার মুখ্য বিষয় হতে পারে না। বাধ্য করতে হবে তাদেরকে জুলাই সনদকে আপনার স্বীকৃতি দান করতে, এবং তাদেরকে বাধ্য করতে হবে যে সমস্ত অধ্যাদেশ বাতিল করেছে তারা সেই সমস্ত অধ্যাদেশ যেভাবে এসেছে সেভাবে তারা রাখবে। আলোচনায় জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে আন্তরিক না হলে সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও আসে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে হওয়া এই কনভেনশন থেকে। যে বাংলাদেশে যেন আগামীতে আর মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি না হয়। আল কাসির, স্টার নিউজ, ঢাকা। সংসদের প্রথম অধিবেশনে বিল পাশ হয়েছে 94টি, বাতিল হয়েছে আলোচিত কিছু অধ্যাদেশ। সব মিলিয়ে 317টি প্রশ্নের উত্তর দিয়েছেন সংসদ নেতা। একে গণতন্ত্রের অগ্রযাত্রার সূচনা বলছেন সরকারি দল। তবে বিরোধী দলের দাবি, জনপ্রত্যাশা পূরণে তেমন ভূমিকা রাখতে পারেনি প্রথম অধিবেশন। শুরু থেকে আলোচনায় ছিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে প্রথম দিনই বিরোধী দলের ওয়াকআউট। একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি সরকার জুলাই সনদ গণভোট প্রশ্নে কি অবস্থান নেয় তা নিয়ে ছিল সবার আগ্রহ। যে বিষয়টি আইন প্রণয়নের মাধ্যমে। তবে সরকার বিরোধী দলের তুমুল তর্ক বিতর্কের মধ্যেও বিল পাশ হয়েছে 94টি। এসব বিল নিয়ে 3 বার ওয়াকআউট করেছে বিরোধীরা। এছাড়া বাতিল হয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশও। এই অধিবেশনকে কার্যকর, অংশগ্রহণমূলক ও গণমুখী বলছেন সরকার দলীয় সংসদ সদস্যরা। তাদের দাবি, জনগণের দেওয়া ম্যান্ডেট অনুসারেই কাজ শুরু করেছে বর্তমান সংসদ। সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দেশের উন্নয়নের জন্য কাজ করার ব্যাপারে সবাই
বদ্ধপরিকর। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যে জাতীয় সংসদ, সেখানে জনগণের বিষয় নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, পরবর্তীতে একটি গঠনমূলক সিদ্ধান্ত উপনীত হয়ে গেছে। কাজে এই পার্লামেন্ট ইনশাআল্লাহ এই বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ ভাগ্যোন্নয়নের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, গণতন্ত্রকে অব্যাহত রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে আমি বিশ্বাস করি। অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়ন ও কিছু আলোচিত অধ্যাদেশ বাতিল নিয়ে বিরোধী দলের অভিযোগ থাকলেও সদ্য সমাপ্ত অধিবেশন নিয়ে ইতিবাচক তারাও। সংসদগুলো আছে, সেই সংসদগুলোতে পারস্পরিক ইন্টারেকশনের জায়গাটাতে সেটাতে এটা খুবই কলুষিত ছিল। যদিও এবারের যে সংসদ সেটাকে আমি পরিপূর্ণ এই কলুষ থেকে আমি মুক্ত বলতে পারবো না, বরং এবারের সংসদে যদিও ভালো কথাও হয়েছে এবং কিছু কিছু জায়গাটাতে আসলে দোষারোপ বা কটূক্তি এই ধরনের পর্যায়ে এখানে এই সংসদেও এটা তৈরি হয়েছে আর কি। পজিটিভ দিক যেটা আমরা দেখছি যে একটা হেলদি গণতান্ত্রিক কালচার শুরু হয়েছে, যেখানে প্রাইম মিনিস্টার তিনিও ভালো জেস্চার দিচ্ছেন, বিরোধী দলের সাথে সহযোগিতা করার চেষ্টা করছেন। ত্রয়োদশ সংসদের কাছে সে আশাটা ছিল, তো সেই আশার ক্ষেত্রে আমরা দেখেছি যে এখনো পর্যন্ত সে আশা পূরণ হয়নি। তো একটা আশার দিক যে সরকারি দল এবং বিরোধী দল প্রত্যেকে বলছে আমরা অ্যাটেন্ড করব এখানে, এখন দেখার বিষয় যে কি করা যায়। প্রথম অধিবেশন জুড়ে নানা ইস্যুতে বাকযুদ্ধ হলেও তৈরি হয়নি বড় কোনো অচলাবস্থা। 12 মার্চ শুরু হয়ে 30 এপ্রিল পর্যন্ত চলা এই অধিবেশনে মোট 317টি প্রশ্নের জবাব দিয়েছেন সংসদ নেতা। এবারে অধিবেশনে মোট বৈঠক দিবস ছিল 25টি, অধ্যাদেশ ছিল 133টি, অধ্যাদেশগুলোর বিপরীতে বিল পাশ হয়েছে 91টি, অধ্যক্ষার 2টি বিল সহ মোট 94টি বিল পাশ হয়েছে। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত সংকট নিয়ে উদ্বেগ জানিয়েছেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি। রাজধানীতে আলোচনা সভায় এই উদ্বেগ জানান তিনি। তবে প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেছেন সরকারের যৌক্তিক সমালোচনা করা যাবে। একই কথা বলেন তথ্যমন্ত্রীও, জানান সবার মতামতের ভিত্তিতে একটি কার্যকর গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রোববার সকালে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। রাজধানীর মাইডাস সেন্টারে আলোচনা সভায় গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে হতাশা প্রকাশ করেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি। গত জাতীয় নির্বাচনে একটি ইতিবাচক দিক হলো কোনো সাংবাদিক হতাহত হননি, যা একটি উল্লেখযোগ্য সাফল্য। আমরা আসন্ন স্থানীয় নির্বাচনেও একই স্তরে নিরাপত্তা দেখব বলে আশা করি। ভবিষ্যতে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে তাদের মান আরও উন্নত করতে হবে এবং বৃহত্তর দায়িত্ব গ্রহণ করতে হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন সরকার নিয়ে যে কোনো যৌক্তিক সমালোচনাকে স্বাগত জানাবেন তারা। সরকারটা আসলে ডেমোক্রেটিকলি ইলেক্টেড হয়েছে, যে সরকারটা ডেমোক্রেটিকলি ইলেক্টেড হতে চায় আবার, তার তো মিডিয়ার সাথে কনফ্লিক্টে যাওয়ার স্টুপিডিটি, আমি তাই মনে করি। সিরডাপ মিলনায়তনে নোয়াবের সেমিনারে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান গণমাধ্যম সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে একটি কার্যকর গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পরামর্শ কমিটিটা তৈরি করতে চাই আপনাদের সকলের মতামতের ভিত্তিতে, সময় যদি লাগে তাও লাগুক, কিন্তু এটা একটা গ্রহণযোগ্য হতে হবে। যেই গ্রহণযোগ্যতার ধারাবাহিকতাতেই একটা গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন জন্ম নিবে। দেন সেই গণমাধ্যম কমিশন যখন গ্রহণযোগ্যভাবে জন্ম নিবে তখন তার কিন্তু একটা কর্তৃত্ব তৈরি হবে এবং অবশ্যই তার কর্মক্ষেত্রের মধ্যে রেগুলার ইনস্টিটিউশনের পাশাপাশি আমরা এই ডিজিটাল এই জগৎকেও কিন্তু কীভাবে আনা যায় এবং সেক্ষেত্রে সর্বোচ্চ কী কী পদক্ষেপ নেওয়া যায় তাও কিন্তু নেওয়া সম্ভব। তথ্যমন্ত্রী বলেন গণমাধ্যম অবশ্যই সরকারের সমালোচনা করবে, তবে তা হতে হবে পর্যাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী স্বাধীন গণমাধ্যমের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তা পূরণ হয়নি, এমন মত বিশেষজ্ঞদের। তারা বলছেন এজন্য রাষ্ট্র কাঠামোর পাশাপাশি দায়ী সাংবাদিক ও মালিক গোষ্ঠী দুপক্ষই। ধ্রুব একরামুলের প্রতিবেদনে বিস্তারিত। গণমাধ্যম কথা বলে সর্বজনের, সমাজের সকল অসঙ্গতি, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রশ্ন করে হয়ে ওঠে মানুষের কণ্ঠস্বর। তাই তো চিরায়তভাবে গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। বাংলাদেশে এই মুহূর্তে 3000-এর বেশি সংবাদপত্র, 40টির বেশি টেলিভিশন চ্যানেল ও শত শত অনলাইন পোর্টাল রয়েছে। কিন্তু দর্শক, পাঠক, শ্রোতারা কতটা সন্তুষ্ট?
আওয়ামী লীগের সময়, এই সময় অনেক খবরে এই বাস্তবের সাথে কোনো মিল ছিল না। স্বাধীনতাটা সংবাদ কর্মীদের সিকিউরিটি, নিরাপত্তা অনেক কিছুই আমার মনে হয় ল্যাকিংস আছে। বিভিন্ন পত্রিকা বা বিভিন্ন নিউজ চ্যানেল পার্টিকুলারলি কোনো একটা পলিটিক্যাল পার্টিকেই প্রমোট করছে। ছোট থেকে এখন পর্যন্ত তাই দেখে আসছি, সরকার যেভাবে আসে এবং গণমাধ্যমগুলো ঠিক সেভাবেই কেন যেন পরিচালিত হয়। নির্দিষ্ট দলের দলকানা না হয়ে যদি নিরপেক্ষভাবে বিচার করা হয় সব দিক থেকে, যে এটা যে কোনো দলেরই হতে পারে। ৩রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস সামনে রেখে প্রতিবারের মতো এবারও বৈশ্বিক গণমাধ্যম স্বাধীনতা সূচক প্রকাশ করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বা RSF, যেখানে 3 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। আমার ধারণা এর পিছনে একটা বড় কারণ তৈরি হয়েছে যে বাংলাদেশে গত বছরে কয়েকজন সাংবাদিককে কারাগারে দেওয়া হয়েছিল বা তারা কারাগারে গিয়েছিলেন কয়েকটা মামলার পরিপ্রেক্ষিতে। মিডিয়াতে ভয়ের পরিবেশ ইন জেনারেল ওরকম না থাকলেও কয়েকটা ঘটনা ঘটেছে যেগুলোর কারণে সার্বিকভাবে আপনি যদি চিত্রটাকে বাইরে থেকে দেখেন তখন এটা মনে হবে যে পরিবেশটা ভয়ের। সাংবাদিকতার স্বাধীনতা চ্যালেঞ্জের মুখে, অর্থনৈতিক স্বাধীনতা চ্যালেঞ্জের মুখে এবং সার্বিক রাজনৈতিক পরিবেশ এই সাংবাদিকতার, মুক্ত সাংবাদিকতার বিরোধী। 24শে জুলাই অভ্যুত্থানের মূল অন্যতম লক্ষ্য ছিল সংবাদ মাধ্যমের স্বাধীনতা, অর্থাৎ মানুষ মন খুলে বলতে পারবে, লিখতে পারবে, কিন্তু সেটি কতটা পারছেন সেই প্রশ্ন তো আছেই। বিশেষজ্ঞরা বলছেন গণমাধ্যমের পরাধীনতা ও মানুষের আস্থাহীনতার পেছনে দায় আছে সাংবাদিক ও গণমাধ্যম মালিক উভয়েরই। মালিকের বাধা আছে, সরকারের বাধা আছে, বিভিন্ন আইনের বাধা আছে। আমাদের দেশের আইনগুলো কিন্তু সাংবাদিকতার, মুক্ত সাংবাদিকতার সহায়ক নয়। নতুন সরকার আসার পর বা অন্তর্বর্তী সরকার আসার পর বিভিন্ন জায়গায় যে রদবদল হয়েছে, নেতৃত্বের পরিবর্তন হয়েছে, ব্যবস্থাপনার পরিবর্তন হয়েছে, এটি কি সহজ স্বাভাবিক প্রক্রিয়া হয়েছে? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের সাংবাদিকরা কেউ চাক বা না চাক তারা নিজে থেকেই ভলান্টিয়ার করে তাদের অনুগত হয়ে পড়ে। ক্ষমতার যেই থাকুক না কেন, ক্ষমতার পরিবর্তন হোক, তখন তারাও সেদিকে তারা ঝুঁকে পড়ে। জার্নালিস্টদের একটা ইউনিটি প্রয়োজন আর কি। নানা সময় সাংবাদিকদের যেভাবে টুটি চেপে ধরা হয়েছিল তা থেকে উত্তরণ চান গণমাধ্যম কর্মীরা। পত্রিকা, রেডিও, টেলিভিশন, অনলাইন সময়ের পরিক্রমায় গণমাধ্যমে এসেছে নতুনত্ব, সেই সঙ্গে বদলেছে রাজনীতির মাঠ। কিন্তু পাঠক, দর্শক, শ্রোতাদের তৃষ্ণা কতটা মেটাতে পারছে গণমাধ্যম, সেই প্রশ্ন থেকে যাচ্ছে যুগের পর যুগ। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা। 16 বছর পর পুনরায় সম্প্রচারে এসেছে চ্যানেল ওয়ান। আবারও ফেরার প্রস্তুতি চলছে বন্ধ হওয়া বাকি 3 চ্যানেল সিএসবি নিউজ, দিগন্ত টিভি ও ইসলামিক টিভির। এরই মধ্যে প্রস্তুতিতে সবচেয়ে এগিয়ে ইসলামিক টিভি। তবে 3টি প্রতিষ্ঠানের এই আশা শীঘ্রই ফিরবেন তারা। নাজমুল হাসানের রিপোর্ট। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে তৈরি হয় উত্তেজনা। তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে মধ্যরাতে অ্যাকশনে যায় প্রশাসন। মানবাধিকার সংস্থা অধিকারের হিসেবে এতে নিহত হন অন্তত 61 জন। আর 2025 সালের 4 মে 93 জনের তালিকা দেয় হেফাজতে ইসলাম। ওই রাতে একসঙ্গে দিগন্ত ও ইসলামিক টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দেয় শেখ হাসিনা সরকার। এতে বেকার হয়ে পড়েন হাজারো কর্মী, যাদের অনেকেই আর কোথাও চাকরি পাননি। আমার চৌকস ক্যামেরাম্যান আমাকে ফোন করে বলতেছে যে স্যার কোথাও চাকরি তো হলো না, তো কারণ বাজার থেকে কলা নিয়ে আমি ফুটপাতে বিক্রি করতেছি। তারও আগে 2007 সালের 6 সেপ্টেম্বর দেশের প্রথম সংবাদভিত্তিক টিভি সিএসবি নিউজ বন্ধ করে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। 2010 সালের 27 এপ্রিল চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করে আওয়ামী লীগ সরকার। এখন থেকে চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করে দিতে হচ্ছে। তবে জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে নতুন আশা জাগে। বন্ধ চ্যানেল 4টির স্থগিতাদেশ তুলে নেয় ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। যেই তারিখে বন্ধ হয়েছিল চ্যানেল ওয়ান, সেই 27 এপ্রিলেই ফেরত আসেন তারা। ছাই ভস্মর থেকে আবার তৈরি করতে হয়েছে, তো চেষ্টা করেছি, কষ্ট হয়েছে, সব কিছু মিলিয়ে সবচেয়ে বড় অবদান হলো আমাদের টিম। কখনই কোনো, শুধু সংবাদ মাধ্যম না, যে কোনো ধরনের কোনো প্রতিষ্ঠানের উপরই এরকম খড়গটা চালানো উচিত না, কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে প্রচুর মানুষ ইনভলভ থাকে।
সিএসবি নিউজের কর্ণধার ফায়াজ কাদের চৌধুরী জানান তারাও সম্প্রচার বন্ধের দিনই ফেরার প্রস্তুতি নিচ্ছেন, অর্থাৎ 6 সেপ্টেম্বরকে টার্গেট করে এগুচ্ছেন তারা। আমরা যত তাড়াতাড়ি পারি চলে আসব। ইসলামিক টিভির কর্মকর্তারা জানিয়েছেন পুনঃ সম্প্রচারের জন্য প্রস্তুতি শুরু করেছেন তারা। এরই মধ্যে 30% কাজ সম্পন্ন হয়েছে একটি সুন্দর পৃথিবীর জন্য। গত রমজানে, দ্যাট মিন্স ফেব্রুয়ারিতে যে রোজা হলো, প্রথম রমজানে আমরা সফট লঞ্চে অন ইয়ারে চলে আসছি। আমাদের ডিস্ট্রিবিউশনটা খুব একটা স্ট্রংভাবে করা হয়নি, তারপরেও অলমোস্ট বাংলাদেশের 40-45% জায়গায় এখন ইসলামী টিভি দেখা যায়। আমরা এখন খুব বেশি মনোযোগ দিচ্ছি আমাদের কন্টেন্টে। আগামী 6 মাসের মধ্যে দিগন্ত টিভি পুনঃ সম্প্রচারে আসছে, এই লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান। আমি বলবো না যেটা বন্ধ আছে খুলবে না, আবার বলতে পারি না যে কালকে খুলবে, তবে ইন প্রসেস। সবারই একটা সুনজর আছে আর সবাই চায় এটাকে ওপেন হোক। এখন বলতে পারি যদি একটা গভর্নমেন্ট এসছে, আমার কাছে মনে হয় না 6 মান্থস হতে পারে ইনশাল্লাহ যদি হয়। যদিও এই শীর্ষ কর্মকর্তা জানান দিগন্তের নীতি নির্ধারকদের মাঝে এখনও বেশ কিছু জটিলতা রয়ে গেছে। নেপথ্যে কিছু সুনজরের অভাব। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা। দেখছেন স্টার নিউজ প্রাইম, ফিরছে একটু পর। দেখছেন স্টার নিউজ প্রাইম। কোরবানির ঈদকে সামনে রেখে পশুর ডিজিটাল কেনাবেচায় এবার কোনো কর থাকবে না বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। দাবি করেন ঈদের চাহিদা পূরণে দেশে পর্যাপ্ত পরিমাণ গবাদি পশু মজুদ রয়েছে। অন্যদিকে একটু লাভের আশায় দেশীয় পদ্ধতিতে স্বাস্থ্যসম্মত উপায়ে গরু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন প্রান্তিক ও বাণিজ্যিক খামারিরা। আসমা আক্তার মানিকগঞ্জের আজিমপুর এলাকার প্রান্তিক খামারি। 3টি ষাঁড় গরুর যত্নার্থীতে বেশ ব্যস্ত। আশা আসন্ন কোরবানি ঈদে সেগুলোকে ভালো দামে বিক্রি করে ঘরে তুলবেন মুনাফা। গ্যাস এবার আর বড় বড় গরু ছিল, এবার তুলনা অত ছোট সাইজের গরু। গ্যাস এবার বড় সাইজের গরু একটু মানে লসের সম্ভাবনা গেছে বেশি, এই জন্য এবার আবার ছোট সাইজের গরু নিচ্ছে। শুধু তিনিই নন, মুসলিম বিশ্বের অন্যতম উৎসব ঈদুল আজহাকে ঘিরে সারা দেশে চলছে ছোট বড় খামারিদের গবাদি পশুর লালন পালন। ছোট গরুর চাহিদা মোটামুটি আমরা মানে বাংলাদেশের মার্কেটে বেশি। প্রস্তুতি আমরা মোটামুটি এখন আল্লাহ ভরসা প্রায় 34 থেকে 40টা গরু আমরা এবার সেল দিচ্ছি। সরকারের হিসেবে কোরবানির জন্য প্রান্তিক খামারিরা প্রস্তুত করেছেন গরু, ছাগল, মহিষ, ভেড়া ও দুম্বা মিলে 1,23,00,000 গবাদি প্রাণী। যদিও চাহিদা মাত্র 1,01,00,000। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এ নিয়ে আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলন করেন। বলেন, চাহিদার অতিরিক্ত যোগান থাকায় কোনোভাবেই কোরবানির প্রাণী আমদানি করার সুযোগ নেই। পশুর চাহিদা যা আছে ওই পরিমাণ আমাদের খামারিদের আমাদের দেশেই এই মুহূর্তে উৎপাদন আছে। সুতরাং কোরবানির পশুর প্রশ্নে এখানে শর্টেজ পড়ার কোনো সম্ভাবনা নাই। কোরবানির প্রাণীর ডিজিটাল কেনাবেচায় এবার কোনো কর থাকবে না বলে জানান মন্ত্রী। লাইনে বিক্রি করে এই প্র্যাকটিসটা ডে বাই ডে বেড়ে যাচ্ছে। প্রত্যেকটা হাটেই একাধিক মেশিন থাকবে, বিশেষ করে যেখানে টাকাগুলি লেনদেন হয় ওইখানে একাধিক মেশিন থাকবে। সারা দেশে প্রায় 3,600 কোরবানির হাট এবং রাজধানীর ঢাকার 2 সিটিতে অস্থায়ী হাট বসবে 27টি। রহমান ফয়েজ, স্টার নিউজ, ঢাকা। রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে 154 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টার ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার বলেছেন, বিভিন্ন বাহিনী সমন্বিত নিরাপত্তা কৌশল অভিযান শুরু করেছেন তারা। চিহ্নিত এলাকাগুলোতে নিয়মিত চলবে ব্লক রেইড কার্যক্রম। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর থেকে চাঁদাবাজির মতো অপরাধের বিরুদ্ধে তৎপর প্রশাসন। এরই মধ্যে রাজধানীতে মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী, অনলাইন জুয়া ও চাঁদাবাজদের দৌরত্ব বন্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার। বলেন, চলতি মাস থেকে শুরু হয়েছে বিশেষ এই অভিযান। প্রথম 2 দিনে গ্রেফতার তালিকাভুক্ত সহ 150-র বেশি চাঁদাবাজ। তবে তাদের রাজনৈতিক পরিচয়ের প্রশ্ন এড়িয়ে যান কমিশনার। চাঁদাবাজি তাদের পরিচয় বা ইত্যাদি আমাদের কাছে মুখ্য না। মুখ্য হলো সে চাঁদাবাজি করে, অপরাধ করে, যেই হোক আমাদের কাছে চাঁদাবাজি, এবং তাদেরকে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় আনতেছি। গত 48 ঘন্টায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে
58 জন তালিকাভুক্ত চাঁদাবাজ এবং 94 জন তাদের সহযোগী চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদপুর এলাকার অপরাধ নিয়ন্ত্রণে নতুন একটি থানার প্রস্তাবনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমোদন হয়েছে। এছাড়াও সন্ত্রাসী এবং চাঁদাবাজদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে বলেও জানান তিনি। ভাঙা হবে সন্ত্রাসীদের নেটওয়ার্ক। রায়ের বাজার থানা স্থাপনের প্রস্তাব অলরেডি মন্ত্রণালয় পর্যায়ে আছে, অতএব আমাদের অভিযান অব্যাহত আছে এবং জোরদার করা হইতেছে। এখন বলা যায় যে তেমন শীর্ষ সন্ত্রাসীদের উপদ্রব নেই। কিছু মিডিয়াম লেভেল বা তাদের নাম ভাঙিয়ে কিছু সন্ত্রাস করে, তাদেরকে অ্যারেস্টের জন্য মনিটরিং আছে, গোয়েন্দা তথ্য দিয়ে তাদেরকে অ্যারেস্টের প্রক্রিয়া চলছে। হকারদের জন্য সিটি কর্পোরেশনের নির্ধারিত জায়গা থেকে চাঁদাবাজির সুযোগ থাকবে না বলেও প্রত্যাশা করেন মহানগর পুলিশ প্রধান। ওখান থেকে চাঁদাবাজি করার সুযোগও নেই, তারাও চাঁদা দিবে না, তাদেরকে এমনভাবে বলা হয়েছে যে এটা তাদের অনেকটা অধিকারের মধ্যে, অতএব তাকে ওখান থেকে কেউ সরাইতে পারবে না। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা। সংসদ অধিবেশনের প্রথম যে অধিবেশন হয়েছে তাতে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এনসিপি আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম এ সময় আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন বাদে অন্য সব বিষয়ে আলোচনা হয়েছে প্রথম এই অধিবেশনে। এনসিপির জাতীয় কনভেনশনে অংশ নিয়ে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, গণমাধ্যম বিষয়ক সংস্কার কমিশন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার হস্তক্ষেপ করার সাহস করতে পারেনি। মিডিয়ার প্রতি মানুষের বিশ্বাস দিনে দিনে কমে যাচ্ছে বলেও মন্তব্য করেন আসিফ। অন্যদিকে গণভোটের রায় আর জুলাই সনদের মধ্যে পার্থক্য তৈরি করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। প্রথম অধিবেশনকে সরকার ব্যর্থ করেছে। যে অধিবেশনে আমাদের আলোচনা করার কথা ছিল কিভাবে আমরা এগুলো বাস্তবায়ন করব, অধ্যাদেশ বাস্তবায়ন করব, সেগুলোকে সবকিছুকে বাদ দিয়ে সরকার তার মতো করে সংসদকে পরিচালিত করেছে। গণমাধ্যম বিষয় সংস্কার কমিশন সেটাতে হাত দেয় নাই এই একটা কারণেই। আমি ভিতর থেকে দেখেছি যে জাস্ট সেন্সিটিভ ম্যাটার, এটাতে হাত দিলে আমাদের সম্পাদকরা, আমাদের সংবাদ মাধ্যমগুলোর মালিকরা তারা রাগ করবে, তারা খেপে যাবে, সরকারের বিরুদ্ধে চলে যেতে পারে। জিতে চেয়ারে আসার আগ পর্যন্ত তো একদিনও বলেননি 13ই নভেম্বরের গেজেট, রাষ্ট্রপতির আদেশ, সংবিধান বহির্ভূত, রাষ্ট্রপতির এখতিয়ার বহির্ভূত, একথা তো একদিনও কখনো বলেননি। গণভোট মানেন না তাও বলেননি। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি আর পরিবহন খরচ বৃদ্ধির অজুহাতে ঢাকার বাজারে সবচেয়ে দাম এখন সবজির, তার দাম এখন আকাশচুম্বী। কাঁচামরিচ, লেবু এবং শসার দাম হয়েছে প্রায় দ্বিগুণ। প্রকৃত কারণে এই সরবরাহ সংকট নাকি এর পেছনে আড়তদারদের কারসাজি, তা নিয়ে চলছে ক্রেতা বিক্রেতাদের পাল্টাপাল্টি যুক্তি। বৃষ্টি খানিকটা কমলেও দাম বৃদ্ধির ধারা অব্যাহত আছে রাজধানীর কাঁচা বাজারে। সামান্য অজুহাতে 4 থেকে 5 দিনের ব্যবধানে কিছু সবজির দাম হয়েছে প্রায় দ্বিগুণ। সরবরাহ সংকটের দোহাই দিয়ে 120 টাকার কাঁচামরিচ রাতারাতি ছুঁয়েছে ডাবল সেঞ্চুরি। 80 টাকার শসা 150 আর 60 টাকার করলা এখন বিক্রি হচ্ছে 100 টাকায়। এমন বাড়তি দাম নিয়ন্ত্রণে বাজার তদারকি বাড়ানোর তাগিদ ক্রেতাদের। এখন অজুহাত দিচ্ছি যে ট্রান্সপোর্টের সমস্যা, তেলের সমস্যা, এটা সেটা, এগুলোর জন্য বলতেছে দাম ব্যারি করতেছে। মূল্যায়ন করলে কিছুটা নিয়ন্ত্রণে আসলে জনসাধারণের কিছুটা হলেও উপকার হবে। অবশ্য খুচরা বিক্রেতাদের আঙুল আড়তদারদের দিকে। তারা বলছেন বৃষ্টির কারণে সরবরাহ কম থাকায় পাইকারি বাজারেই মিলছে না পর্যাপ্ত পণ্য, আর বেশি দামে কিনে খুচরায় বেশিতেই বিক্রি করতে হচ্ছে সবজি। কিনে তো এখন কম, যে মনে করেন 1 কেজি কিনতো, হ্যাঁ এখন আধা কেজি করে কিনে জিনিসের দাম বাড়তি, সব মালের দাম বেশি। এর মধ্যে শসা আর কাঁচামরিচের দামটা সবচেয়ে বেশি। গতকালকে কাঁচামরিচ আনছি 300 টাকা পাল্লা, আজকে হঠাৎ যাই দিকে আরতে 500 টাকা পাল্লা। বাজারে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে নিয়মিত তদারকির দাবি ভোক্তাদের। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। সড়কে একদিনে ঝরল 11 জনের প্রাণ। সিলেটে ট্রাক পিকআপ সংঘর্ষে নিহত হয়েছেন 8 নির্মাণ শ্রমিক। আহত অন্তত 12 জন, আর কুমিল্লা ও চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও 3 জনের। তামিম, তানিয়া, জুবায়ের আর তাকরিম 4 ভাই বোন। সড়ক দুর্ঘটনায় বাবাহারা, মা হাসপাতালে চিকিৎসাধীন। তিনিও জানেন না চলে গেছেন স্বামী। একই দুর্ঘটনায় প্রাণ গেছে সুনামগঞ্জের বিশম্ভরপুরের 2 ভাই আজির উদ্দিন ও আমির উদ্দিনের।
মারা গেছেন দিরায়ের নুরুজ, মুন্নি বেগম, ফরিদুল। প্রাণ হারিয়েছেন ধর্মপাশার নার্গিস ও সিলেটের কোম্পানিগঞ্জের বদরুজ্জামান। থামছে না স্বজনদের আহাজারি। আহতরাও ভর্তি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। ও ভাই মেডিকেল তোর ভাই মারা গেছে, ওই আমি দেশের বাড়ি থেকে এদিকে আমার ভাই লাশ। সকাল 6টার সময় ডালা কামা গেছে, পিক আপে যাওয়াতে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, শুনছি ডিস্ট্রিক্ট আগে মারছে। আমরা গ্রামের বাড়ি থেকে আসছি, তো আমরা নিজ দায়িত্বেই ওনাদেরকে আমাদের এখানে এনে চিকিৎসা দিব। আর একটা ব্যাপার হলো, যেহেতু মানে একটা ইমার্জেন্সি সিচুয়েশন, এখন যত রকমের চিকিৎসা এবং পরীক্ষা নিরীক্ষা আমরা ফ্রি অফ কস্ট করতে বলছি। রোববার ভোরে সিলেটের আম্বরখানা থেকে 16 জন নির্মাণ শ্রমিককে নিয়ে একটি পিকআপ যাচ্ছিল লালাবাজারের দিকে। পথে দক্ষিণ সুরমা তেতলিবাজার এলাকায় কাঁঠালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। দক্ষিণ সুরমা মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষতে প্রায় অলরেডি 4 জন, আবার হাসপাতালে নেওয়ার পরে আরও 4 জন মারা যায়। এদিকে একই দিনে চাঁপাইনবাবগঞ্জের নাচলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন 2 জন। অন্যদিকে কুমিল্লার দেবিদ্বারে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেছে এক শিশুর। মুক্তা আক্তার, স্টার নিউজ। হাম ও এর উপসর্গ নিয়ে একদিনে আরও 10 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। মারা যাওয়া 10 জনের মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয় 1 জনের। বাকি 9 জনের মৃত্যু হয়েছে হামজনিত উপসর্গে। গত 15 মার্চ থেকে হামে মৃত্যুর সংখ্যা 50 এবং উপসর্গ নিয়ে মারা গেছে 244 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 95 জন। আর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি 1166 জন। দেখছেন স্টার নিউজ প্রাইম, ফিরছে একটু পর। দেখছেন স্টার নিউজ প্রাইম। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহবাহী বিমান ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। দুবাই হয়ে সোমবার সকালে ঢাকায় পৌঁছবে তার মরদেহ। এর আগে স্থানীয় সময় শনিবার রাতে জামিলের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি অরল্যান্ডো বিমানবন্দর থেকে ছাড়ে। গেল 16 এপ্রিল সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। এর 8 দিন পর 24 এপ্রিল জামিনের মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে পুলিশ। পরে একই এলাকা থেকে আরও কিছু খণ্ডিত দেহ উদ্ধারের পর ফরেনসিক পরীক্ষা নিরীক্ষা শেষে 30 এপ্রিল শনাক্ত হয় বৃষ্টির মরদেহ। তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে আগামী বুধবার। ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা এই তথ্য নিশ্চিত করেছেন। জাহিদ লিমনের মরদেহ এমিরেটসের ফ্লাইটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমান দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে। বিমানবন্দরে উপস্থিত ছিলেন মিয়ামির বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল সেহলি সাবরিন। তিনি পুরো বিষয়টি তত্ত্বাবধান করেছেন। মরদেহ ঢাকায় পৌঁছাবে 4 মে সকালে। কাল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। অনিয়মের কারণে একটি আসনে ভোট বাতিল হওয়ায় গণনা হবে 293টি আসনের ভোট। দুপুরের মধ্যেই জানা যাবে দাদা না দিদি কে আসছেন পশ্চিমবঙ্গের ক্ষমতায়। সোমবার সকাল 8টা থেকে শুরু হবে ভোট গণনা। প্রথমে গণনা হবে পোস্টাল ব্যালট, তারপর খোলা হবে ইভিএম বাক্স। এবার 77টি কেন্দ্রে গোনা হবে ভোট। ইভিএমগুলো রাখা হয়েছে বিভিন্ন এলাকার নিরাপত্তা বেষ্টিত স্ট্রং রুমে। দ্বিতীয় দফা ভোটের পর গেল 4 দিন ধরেই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির নেতা কর্মীরা স্ট্রং রুমগুলোর পাহারা দিচ্ছে। পাহারায় আছেন কেন্দ্রীয় বাহিনীও। ভোট গণনার সময় কি করতে হবে, 2 দলই কি তাদের কর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে? তৃণমূল নেত্রী মমতা এরই মধ্যে বলেছেন বিজেপির এজেন্টরা ভোট লুটের চেষ্টা করবে। একটি ভোটও চুরি হতে দেয়া হবে না। প্রতিটি গণনা কেন্দ্রের বাইরে 4 থেকে 5 হাজার নেতাকর্মী মোতায়েন করেছে তৃণমূল। একই ব্যবস্থা নিচ্ছে বিজেপিও। ইভিএম পাহারা দিতে প্রতিটি স্ট্রং রুমের সামনে নারী কর্মীদের মোতায়েনের পরিকল্পনা করেছে দলটি। ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে লেবাননের হিজবুল্লাহ ব্যবহার করছে আশ্চর্য এক ড্রোন, যেটি শনাক্ত করতে পারছে না দখলদার বাহিনী। ফলে যে কোনো সময়ে হামলা হতে পারে এমন আতঙ্কে দিন কাটছে তাদের।
ছোট্ট ওই যুদ্ধাস্ত্রকে বলা হচ্ছে ফাইবার অপটিক ড্রোন। এটি সিগন্যাল জ্যামিং প্রযুক্তির মাধ্যমে অচল করা সম্ভব নয়। এদিকে যুদ্ধবিরতি ভেঙে আরও অন্তত 41 জনকে হত্যা করেছে ইসরায়েল। লেবাননে আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে খোদ ইসরায়েলে। দক্ষিণ লেবাননের কাফার হাত্তা শহরে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা হয়েছে রাজধানী বৈরুতেও। ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি ভবন, লণ্ডভণ্ড পুরো এলাকা। ইসরায়েলের দাবি, এই হামলা চলছে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে। তারা বলছে সেখানে অবস্থান নিয়ে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। পাল্টা জবাব দিচ্ছে হিজবুল্লাহ। ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্ক, বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে এই সশস্ত্র সংগঠন। আলকান্তা শহরে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গোলাবর্ষণ হয়েছে। বিয়াদা শহরে ইসরায়েলি সামরিক সরঞ্জাম লক্ষ্য করেও হামলা হয়েছে। শনিবার থেকে শুরু করা নতুন হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে হিজবুল্লাহ। চরম মুহূর্ত পর্যন্ত তাদের মোকাবেলা করাই আমাদের পথ। আমরা হাল ছাড়ব না। যে কোনো ত্যাগ স্বীকার করে আমরা আমাদের সামর্থ্য ও বিশ্বাসকে রক্ষা করব। জানা গেছে, ইসরায়েলিদের বিরুদ্ধে ছোট আকারের ফাইবার অপটিক ড্রোন ব্যবহার করছে হিজবুল্লাহ। এই ড্রোন সিগন্যাল জ্যামিং প্রযুক্তির মাধ্যমে অকেজো করা যায় না। এটি দামে যেমন সস্তা, তেমনই আকাশে উড়ন্ত অবস্থায় এটি শনাক্ত করাও কঠিন। এদিকে লেবাননে চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে তেল আবিবের বাসিন্দারা। দেশটির নাগরিকরাই স্বীকার করেছেন ইসরায়েল যুদ্ধে আসক্ত হয়ে পড়েছে। আমরা যেন যুদ্ধ, বোমা আর ধ্বংসের নেশায় আসক্ত। যুদ্ধ আইন নিয়েও আমাদের কোনো মাথা ব্যথা নেই। এটি এমন একটি সরকার যা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলে, যা কিনা হত্যা, যুদ্ধাপরাধ আর ধ্বংস নিয়েই সবকিছুর সমাধান করতে চায়। 2 মার্চ থেকে শুরু হওয়া যুদ্ধে লেবাননে অন্তত 2500 মানুষকে হত্যা করেছে ইসরায়েল। বাস্তুচ্যুত 12 লাখেরও বেশি মানুষ। এই মানুষদের বাড়িঘরেও ফিরতে দিচ্ছে না দখলদার বাহিনী। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। এই ছিল স্টার নিউজ প্রাইমে।